প্রথমেই ঠাকুর মা স্বামীজিকে জানাই শতকোটি প্রণাম। বাংলা ব্যাকরণ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব সেটি ষষ্ঠ এবং সপ্তম উভয় ক্লাসের জন্য প্রযোজ্য। আজকে যেটি আলোচনা করব তা হলো বিসর্গ সন্ধি। বাংলা ব্যাকরণ থেকে বিসর্গ সন্ধি নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর সমস্ত ছাত্রীরা সবাই কিন্তু খুব ভালো করে দেখবে। তাহলে প্রথমে আমি একটু সন্ধি সম্পর্কে ছোট করে বলে নিচ্ছি। সন্ধি তাহলে কাকে বলে না, দুই বা ততোধিক শব্দ পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক শব্দের সন্নিহিত বর্ণের মিলনে যখন একটি নতুন অর্থবহ শব্দের সৃষ্টি হয় তখন সেই মিলন প্রক্রিয়াটাকে বলা হয় সন্ধি। এই সন্ধি দেখো, যে সম্পর্কে আমি এখন আলোচনা করব সেটা হলো বিসর্গ সন্ধি। তাহলে বাংলা সন্ধি আছে আর সংস্কৃতও আছে, তবে সংস্কৃত যে শব্দগুলো তার মধ্যে এই বিসর্গের প্রয়োগ রয়েছে। বাংলায় কিন্তু এই বিসর্গ সন্ধিটা নেই। বাংলাতে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি রয়েছে, কিছু আছে নিপাতন সিদ্ধ সন্ধি যেগুলো কোনো নিয়ম মানে না, মূলত স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। আর সংস্কৃতে রয়েছে এই বিসর্গ সন্ধির প্রয়োগ। তোমরা অনেকেই জানো যে সংস্কৃত ভাষায় সংস্কৃত যে সমস্ত শব্দগুলো রয়েছে সেগুলো যখন অবিকৃতভাবে, সেগুলো যখন কোনো রকম পরিবর্তিত না হয়ে সেগুলো অবিকৃতভাবে যখন বাংলায় ঢুকে পড়ে, বাংলা ভাষায় চলে আসে, তখন সেই শব্দগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা তৎসম শব্দ বলে থাকি। বাংলা ভাষায় যত এই অতৎসম শব্দ রয়েছে তার মধ্যে কিন্তু কোথাও বিসর্গ সন্ধি নেই। আমি আগেই বলেছি বাংলাতে এই বিসর্গ সন্ধির প্রয়োগটা নেই, এটা সংস্কৃতে রয়েছে। দেখো, এখন কিছু কিছু শব্দ যেগুলোকে ব্যবহার করা হয়, সংস্কৃতেও রয়েছে এরকম কিছু শব্দ যেগুলোর শেষে কিন্তু বিসর্গ ছিল, কিন্তু এখন সেগুলো সেই বিসর্গ লুপ্ত হয়ে গেছে। এরকম কিছু শব্দ কিন্তু সংস্কৃত ভাষায় এখনো রয়েছে। যেমন ধরো প্রথমত, আমি লিখছি দেখো প্রথমত, এটা দেখো এর শেষে কিন্তু বিসর্গ ছিল, কিন্তু বর্তমানে এটা কিন্তু লেখা হয় না, বিসর্গটার প্রয়োগ বর্তমানে নেই। আরো আছে শব্দ, যেমন ধরো ক্রমশ, এটা একটা সংস্কৃত শব্দ, সংস্কৃতে ব্যবহার করা হয়, এর শেষেও কিন্তু বিসর্গ ছিল, বর্তমানে এই বিসর্গটা কিন্তু লুপ্ত হয়ে গেছে, এটাকে আমরা ব্যবহার করি না। এরকম আছে অন্তত, সাধারণত, এর শেষে বিসর্গের প্রয়োগ ছিল, এখন সেটা নেই, এখন ওই বিসর্গ ছাড়াই কিন্তু লেখা হয়। এরপর দেখো, এই বিসর্গ সন্ধি নিয়ে যখন আলোচনা করছি তাহলে সংস্কৃতে বিসর্গ সন্ধি হচ্ছে দু রকমের। কি কি না, এক হচ্ছে এই বিসর্গটা হচ্ছে দু রকমের, এক হচ্ছে রজাত বিসর্গ আর এক হচ্ছে স্বজাত বিসর্গ। দেখো, বিসর্গ কত রকমের? দু রকমের বিসর্গ রয়েছে। এক হচ্ছে রজাত বিসর্গ, আর একটি হচ্ছে স্বজাত বিসর্গ। রজাত আর স্বজাত বিসর্গ। তাহলে দেখি প্রথমে রজাত বিসর্গটা কি না, রজাত বিসর্গ হচ্ছে শব্দ
শেষে যে র থাকে সেই রটা উঠে গিয়ে যখন বিসর্গ আসে সেটা হচ্ছে রজাত বিসর্গ। আবারও বলছি দেখো, শব্দের শেষে রয়ের জায়গায় যখন বিসর্গ আসে সেটা হচ্ছে রজাত বিসর্গ। যেমন ধরো এই রজাত বিসর্গ থেকে দেখো, শব্দের শেষে র উঠে গিয়ে বিসর্গ বসে। বলেছি যেমন ধরো অন্তর, এই শব্দটার শেষে কি আছে? র আছে। এই র উঠে গিয়ে কি হবে? অন্তর থেকে অন্ত। ঠিক আছে, এরকম আছে দেখো নীর, এই নীর থেকে র উঠে গিয়ে কি হবে? না নি, বিসর্গ চলে আসবে। আবার আছে প্রাতঃ, শেষে র উঠে গিয়ে হবে প্রাতঃ। তাহলে এগুলো হচ্ছে রজাত বিসর্গ। এরপর আমরা চলে যাই স্বজাত বিসর্গে, আমরা চলে যাই। তাহলে স্বজাত বিসর্গ কাকে বলবো? শব্দের শেষে স, দন্ত স, শব্দের শেষে স উঠে গিয়ে যখন বিসর্গ আসে তখন তাকে বলা হবে স্বজাত বিসর্গ। শব্দের শেষে স উঠে গিয়ে যখন বিসর্গ আসে তাকে আমরা বলছি স্বজাত বিসর্গ। তাহলে এই স্বজাত বিসর্গের উদাহরণ কি হবে? যেমন ধরো মনস, এই স উঠে গিয়ে বিসর্গ বসে যাবে, কি হবে? মন। বোঝা গেল? মনস থেকে উঠে গিয়ে স উঠে গিয়ে বিসর্গ এলো মন। আবার ধরো বয়স, স উঠে গিয়ে গেল, গিয়ে কি হবে? বয়। এইগুলো হয়ে যাচ্ছে স্বজাত বিসর্গ। এরপর আমরা চলে যাব এই বিসর্গ সন্ধি হবে যখন, তখন তার কিছু নিয়ম আছে, সূত্র আছে। সেই সূত্রগুলো আমরা এক এক করে দেখব এবং তার সাথে কিছু উদাহরণ দেখানোর চেষ্টা করছি। দেখো বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধির নিয়ম 1 নম্বর দেখা যায়, বলছে অকারের পর বিসর্গ থাকলে আগের অকার এবং বিসর্গ মিলিয়ে কি হবে? ওকার হয়ে যাবে এবং এই ওকারটা আগের বর্ণের সাথে যুক্ত হবে। আবার বলছে দেখো, অকারের পর যদি বিসর্গ থাকে তাহলে আগের অকার এবং ওই বিসর্গ মিলিত হয়ে কি হয়? ওকারে পরিণত হয় এবং এই ওকার আগের বর্ণের সাথে যুক্ত হয়। এর একটা উদাহরণ আমি দেখাচ্ছি, দেখো। যেমন ধরো তত যুক্ত অধিক। আমি বলেছিলাম অকারের পর যখন বিসর্গ থাকবে, অর্থাৎ ত ত, এই যে তয়ের বিসর্গ, এটাকে আমরা বর্ণ বিশ্লেষণ করলে কি পাবো? তয়ে বসন্ত যুক্ত অ যুক্ত বিসর্গ। তাহলে দেখো এখানে যেটা
ক্ষেত্রে যাচ্ছি। অকারের পর বিসর্গ এবং পরে যদি বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ কিংবা জ, র, ল, ব, হ থাকে, তাহলে কি হবে না অকার আর ওই বিসর্গ মিলে হবে ওকার, আর এই ওকার আগের বর্ণের সাথে যুক্ত হবে। দেখো এটা আরেকবার বলছি। অকারের পর বিসর্গ এবং পরে যদি বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই বর্গ মানে কি? বর্গ হচ্ছে, আমি বলেছিলাম যে 25টা স্পর্শবর্ণ রয়েছে, সেই 25টা বর্ণকে, স্পর্শবর্ণকে আমরা কি করেছি 5টা বর্গে ভাগ করা যায়। 25টা যে বর্ণ রয়েছে সেটা 5টা বর্গে ভাগ করা যায়। ক বর্গ, চ বর্গ, ট, ত, প বর্গ, এই 5টা বর্গ, তার মধ্যে রয়েছে 5টা করে বর্ণ। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটার নিয়ম হচ্ছে যে অকারের পর যদি বিসর্গ থাকে এবং পরে যদি বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ কিংবা এই যে অন্তঃস্থ বর্ণগুলো থাকে, অর্থাৎ জ, র, ল, ব, হ থাকে, তাহলে কি হবে না অকার আর ওই বিসর্গ মিলিত হয়ে ওকারে পরিণত হবে এবং সেটা যুক্ত হবে পূর্ব বর্ণের সঙ্গে। যেমন একটা উদাহরণ দিয়ে আমি দেখো, যেমন ধরো পুর যুক্ত হিত। ঠিক আছে, এখানে দেখো র অর্থাৎ রয়ে বসন্ত যুক্ত অ যুক্ত বিসর্গ ছিল। ঠিক আছে, এবং তারপরে কি বলেছি না হলে বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম অথবা জ, র, ল, ব, হ থাকবে। তাহলে এখানে আছে হ আছে, তাহলে কি হবে উভয় মিলিয়ে কি হয় না ওকার হয়, ওকার হলো, এবং এই ওকারটা পূর্ব বর্ণের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে কি হবে তখন? তখন হবে দেখো পুরোহিত, রয়ে ওকার হয়ে গেল, বিসর্গ উঠে গেল, রয়ে ওকার হয়ে গেল। ঠিক আছে, দেখলাম। এরপরে আমরা যাই তারপরে নিয়মটাই, বলছে অ আ ভিন্ন অন্য স্বরের পরে যদি বিসর্গ থাকে এবং তারপরে কোনো স্বরবর্ণ বা বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ কিংবা জ, র, ল, ব, হ এগুলো অন্তঃস্থ বর্ণগুলো যদি যুক্ত থাকে, তাহলে কি হবে? তখন যুক্ত হলে বিসর্গের জায়গায় র হবে, আবার র পরের স্বরের সঙ্গে যুক্ত হবে, বা কোনো কোনো ক্ষেত্রে রেফও হয়ে যায়। সেটা কেমন একটু দেখি। দেখো দেখো যেমন হচ্ছে নি যুক্ত আকার। ঠিক আছে, নি যুক্ত আকার। প্রথমে কি বলা হয়েছিল না অ আ ভিন্ন অন্য স্বরবর্ণের পর যদি বিসর্গ থাকে, তাহলে এখানে কি অ আছে, নিটাকে যদি ভাঙি কি হবে দন্তনয় বসন্ত যুক্ত হর্ষই হচ্ছে, দেখো যুক্ত বিসর্গ নি, তাই না? তাহলে এখানে হর্ষই যুক্ত বিসর্গ। তার সাথে কি হচ্ছে না তার সাথে বলা ছিল যদি কোনো স্বরবর্ণ কিংবা বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ বা অন্তঃস্থ বর্ণগুলো থাকে, তাহলে উভয়ে মিলে কি হবে না বিসর্গের জায়গায় র এসে যাবে। আবার কোনো কোনো ক্ষেত্রে বিসর্গের জায়গায় র এসে সেটা আগের বর্ণের সাথে যুক্ত হয়ে যাবে, এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা রেফ হবে এবং সেটা পরের বর্ণের মাথায়, পরের ব্যঞ্জনের মাথায় চলে যায়। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখি, এই ক্ষেত্রে হচ্ছে নি যুক্ত আকার, মানে আ অর্থাৎ এখানে পেলাম স্বরবর্ণ আছে, যে অপশনগুলো এখানে দেওয়া ছিল তার মধ্যে স্বরবর্ণ আসছে, তাহলে হয়ে যাবে নি রা কা, নিরা। ঠিক আছে, তাহলে কি হলো নি, তারপরে বিসর্গ উঠে গেল, সেখানে র চলে এলো, নি রা কা। আবার যখন আমি বলছি যে রেফ হতে পারে, সেটার একটা উদাহরণ দেখো, যেমন ধরো নি যুক্ত বত সমাধানে। এখানে দেখো অভিন্ন অন্য স্বর আছে,
ভাঙলে হর্ষই তারপরে বিসর্গ। তারপরে হচ্ছে দেখো বর্গের তৃতীয় বর্গ বলা চলে যদি থাকে তাহলে এখানে কি হচ্ছে ক বর্গের ক খ গ, অর্থাৎ ক বর্গের তৃতীয় বর্ণটা আছে, উভয় মিলে কি হবে না র, এবং কিছু ক্ষেত্রে র আসে, আবার কোনো কোনো ক্ষেত্রে এই র রেফ হয়ে পরের ব্যঞ্জনের মাথায় যায়। অর্থাৎ কার মাথায় যাচ্ছে পরের ব্যঞ্জন কোনটা না গ। তাহলে কি হবে এটা দেখো, এই ক্ষেত্রে দেখো রেফ হচ্ছে নির্গত হয়ে যাচ্ছে, রেফ হয়ে এই রটা রেফ হয়ে পরের ব্যঞ্জনের মাথায় চলে গেল। তারপরে চলে যায় দেখো র বিসর্গের পরে থাকলে বিসর্গের জায়গায় যে র হয় তা লোপ পায় ও বিসর্গের আগের হর্ষস্বর দীর্ঘ হয়ে যায়। আরো একবার বলছি দেখো, বলছে র বিসর্গের পরে যদি থাকে, যদি বিসর্গের পরে র থাকে তাহলে কি হয় না বিসর্গের জায়গায় যে র হয় সেটা লোপ পেয়ে যায়, বিসর্গের জায়গাটায় যে র হওয়ার কথা ছিল সেটা লোপ পাবে, এবং কি হবে না বিসর্গের আগের হর্ষস্বরটা দীর্ঘ হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি দেখো, বুঝতে পারবে তোমরা। দেখো নি যুক্ত র, তাহলে এখানে বলা ছিল বিসর্গের পরে যদি র থাকে তাহলে কি হবে না এই বিসর্গটা বিসর্গের জায়গায় যে র হবার কথা সেটা লুপ্ত হয়ে যাবে, এবং তার আগের যে হর্ষস্বর থাকবে সেটা দীর্ঘ হবে। অর্থাৎ কি হবে না দন্ত নয় দীর্ঘই র ব, নি যুক্ত র সমান হয়ে গেল নীরব। হর্ষই ছিল সেটা দীর্ঘইতে পরিণত হয়ে গেল নীরব। এরপর আমরা যাচ্ছি দেখো প্রাত ও পুন, এই শব্দের পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে বিসর্গের জায়গায় কি হবে র আসবে। আবারও একবার বলছি দেখো প্রাত ও পুন, এই শব্দগুলোর পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে বিসর্গের জায়গায় র হয়ে যাবে। যেমন ধরো প্রাত যুক্ত আশ, তাহলে আমরা কি দেখছি না প্রাত শব্দের পরে দেখছি বিসর্গ আছে, এবং তারপরে যদি বলা ছিল যে তারপরে যদি স্বরবর্ণ থাকে তাহলে প্রাত শব্দের পরে বিসর্গ, তারপরে কি স্বরবর্ণটা আছে না এই আ স্বরবর্ণ, তাহলে কি হবে না সেখানে বিসর্গ উঠে যেয়ে সেখানে আসবে র আসবে, বিসর্গের জায়গায় র আসছে, তাহলে কি হবে না প্রাতরাস হলো। দেখো প্রাত যুক্ত আস সমান প্রাতরাস, এরকম আরো উদাহরণ আছে, তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে। তারপরে চলে যাচ্ছে পরের সূত্র দেখো, বিসর্গের পরে যদি চ বা ছ থাকে, বিসর্গের পরে যদি চ বা ছ থাকে তাহলে বিসর্গের জায়গায় কি হবে তালব বর্ষা চলে আসবে। আবারও বলছি বিসর্গের পরে যদি চ বা ছ থাকে তাহলে বিসর্গের জায়গায় তালব বর্ষা আসবে। তার একটা উদাহরণ দেখে নাও, যেমন ধরো নি যুক্ত চল, তাহলে বিসর্গের পরে কি আছে চ আছে, তাহলে এখানে কি হবে না এই বিসর্গ জায়গাতে একটা তালব বর্ষা আসবে, কি হয়ে যাবে তাহলে বলো তো নিশ্চল হলো। দেখো নিশ্চল হয়ে গেল। এরপরে আমরা চলে যাব পরের সূত্র, বিসর্গের পরে ট বা যদি ঠ থাকে, বিসর্গের পরে যদি ট বা ঠ থাকে তাহলে সেই জায়গায় কি হয় মূর্ধন্য ষ। আবারও একবার বলছি, বিসর্গের পরে যদি ট বা ঠ থাকে তাহলে সেখানে হবে মূর্ধন্য ষ। যেমন এর একটা উদাহরণ আমরা দেখি,
চলে আসবে, তাহলে কি হয়ে যাবে? নিষ্ঠুর। বোঝা যাচ্ছে? সেখানে হয়ে যাবে নিষ্ঠুর, মূর্ধন্য ষ চলে এলো। এরপরে সূত্র দেখো, বলছে বিসর্গের পরে যদি ত বা থ থাকে তাহলে বিসর্গের জায়গায় কি হয়? দন্ত স হয়। যেমন উদাহরণ দিচ্ছি, নি যুক্ত তেজ। সূত্র ছিল বিসর্গের পরে ত বা থ থাকলে সেই জায়গায় দন্ত স আসবে, বিসর্গের জায়গাটায় দন্ত স চলে আসবে। কি হয়ে যাবে? না নিস্তেজ। বোঝা যাচ্ছে? সেখানে দন্ত স চলে এলো, হয়ে গেল নিস্তেজ। এরপরে সূত্র চলে যাচ্ছি। আমি প্রতিটা সূত্রের একটা কি দুটো করে বড় জোর উদাহরণ দেখাচ্ছি, তোমরা বাড়িতে দেখবে বইতে অনেক উদাহরণ আছে, তোমরা খুব ভালো করে চেষ্টা করবে। তারপরে সূত্র দেখো, বলছে বিসর্গের পরে যদি ক, খ, প বা ফ থাকে, ফ থাকলে অকার বা আকারের পরের বিসর্গের জায়গায় দন্ত স হয়। আবারও একবার বলছি, দেখো, বলছে বিসর্গের পরে যদি ক, খ, প, ফ থাকলে অকার বা আকারের পরের বিসর্গের জায়গায় দন্ত স হবে। যেমন ধরো পুর যুক্ত কা, তাহলে কি ছিল? বিসর্গের পরে যদি ক, খ, প, ফ থাকে, তাহলে এখানে ক আছে, তাহলে কি হবে? না অকারের বা আকারের পরে যে বিসর্গ, তাহলে অকার বা আকারের পরের বিসর্গের জায়গাটা কি আসবে? দন্ত স আসবে। তাহলে এখানে পুর, অর্থাৎ রটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি, কি আসলো? রয়ে হসন্ত যুক্ত অস, তাই তো? যুক্ত বিসর্গ ছিল, তাহলে এবং এখানে ছিল পরে ছিল ক, তাহলে কি হবে? এখান থেকে আসবে দন্ত স আসবে। তাহলে পুরক যুক্ত কার সমান হয়ে যাচ্ছে, দেখো, পুরস্কার। দেখো আর বানানগুলোর কোনো রকম চান্স থাকবে না। দেখো এখানে সন্ধিটা তোমরা খুব ভালো করে ভেবে নেবে। পুরস্কার, তিরস্কার, পরিষ্কার, এগুলোর ক্ষেত্রে কি হয়? অনেক সময় আবিষ্কার, এগুলোর ক্ষেত্রে অনেক সময় কি হয় না বানান ভুলের একটা প্রবণতা থাকে। তো সেটা যাতে না হয় তাহলে তোমরা সেখানে দেখবে এই সূত্রটা মনে রাখবে, তাহলে সেখানে বুঝবে। দেখো এখানে কি হয়? দন্ত স চলে আসে। এরপরে চলে যাচ্ছি আমি পরের সূত্র, ক, খ, প, ফ বিসর্গে যদি পরে থাকে অকার বা আকার ভিন্ন যদি অন্য স্বর থাকে, এক্ষেত্রে ছিল অকার বা আকার, কিন্তু এরপর সূত্রটাই বলছে যে অকার আকার ভিন্ন যদি অন্য স্বর থাকে তাহলে তার পরবর্তী বিসর্গের জায়গাটায় কি হবে? মূর্ধন্য ষ। তাহলে দেখি এর একটা উদাহরণ। এখানে দেখো এর উদাহরণ হবে একটা নি যুক্ত ফল। সূত্রটাকে আমরা এখানে প্রয়োগ করার চেষ্টা করি। দেখো তাহলে নি যুক্ত ফল, তাহলে বিসর্গের পরে যদি বলা ছিল ক, খ, প, ফ থাকে, তাহলে সেটা মিলছে। এখানে বিসর্গের পরে কি আছে? ফ আছে। তারপরে বলেছে যদি থাকে ফ থাকে, তাহলে কি হবে? না অকার বা আকার ভিন্ন অন্য স্বরের পরে যে বিসর্গ থাকে সেই জায়গাতে, সেখানে বিসর্গের জায়গাতে কি হবে? না মূর্ধন্য ষ হয়ে যাবে। সমান কি হবে? এখানে মূর্ধন্য ষ। তাহলে এখানে দেখো অকার আকার ভিন্ন অন্য স্বর আছে, এখানে নি আছে, অর্থাৎ দন্তদায় হসন্ত যুক্ত হর্ষই যুক্ত বিসর্গ, আর এখানে থাকছে ফ। এরপর দেখো সূত্রটা আমরা অ্যাপ্লাই করি, এখানে কি হবে? মূর্ধন্য ষ। তাহলে নি যুক্ত ফল সমান হয়ে যাচ্ছে নিষ্ফল। এই ক্ষেত্রে বানানটা হবে মূর্ধন্য ষ এর ফ ল, নিষ্ফল। বুঝতে গেল? এরকম আরো আছে উদাহরণ, তোমরা দেখবে নি যুক্ত কৃতি, ক, খ, প, ফ বলা ছিল, তাহলে এখানে ক থাকছে আর নি হর্ষের পরে বিসর্গ থাকছে, সেখানে বিসর্গের জায়গাটাই হয়ে যাবে মূর্ধন্য ষ। তাহলে নি যুক্ত কৃতি সমান নিষ্কৃতি, মূর্ধন্য ষ আসবে। এরপর চলে যাই, দেখো তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স বিসর্গের যদি পরে থাকে তাহলে আগের
বিসর্গ অবিকৃত বা অপরিবর্তিত থাকে। এখানে বিসর্গের কোনো রূপ পরিবর্তন হবে না। বলি আরেকবার দেখো, যদি তালব্য-শ, মূর্ধন্য-ষ, দন্ত-স এগুলো বিসর্গের পরে থাকে তাহলে আগের বিসর্গ অবিকৃত অবস্থায় থাকবে। যেমন উদাহরণ দিচ্ছি দেখো, নি যুক্ত শব্দ। এখানে দেখো কি আছে, বিসর্গের পরে তালব্য-শ আছে, তিনটি স তালব্য-শ, মূর্ধন্য-ষ, দন্ত-স, তার মধ্যে তালব্য-শটা আছে। তাহলে সেই জায়গায় এখানে তার আগের যে বিসর্গটা থাকে সেটা কিন্তু অবিকৃত থাকবে। দুটোই সন্ধিবদ্ধ হয়ে কি হবে না নিঃশব্দ। বোঝা গেল? এখানে বিসর্গটা পরিবর্তিত হবে না, নিঃশব্দ আছে। এরকম আবার দেখো, দু যুক্ত সময়, দু যুক্ত সময় সমান কি হবে, এখানে দেখো দন্ত-স হচ্ছে বিসর্গের পরে যে শব্দটা তার প্রথম বর্ণ হচ্ছে দন্ত-স, সেই ক্ষেত্রে বিসর্গটা কিন্তু বজায় থাকবে। তাহলে কি হবে, দু সময় হলো। এরপরে যাই, অকার ছাড়া অন্য স্বর বিসর্গের পরে থাকলে, অকার ছাড়া যদি অন্য স্বর বিসর্গের পরে থাকে তাহলে কি হবে না আগের বিসর্গের লোপ হবে, আগের বিসর্গটা লোপ হবে। যেমন ধরো অত যুক্ত এবং, অত যুক্ত এবং, আমি বলেছিলাম যে অকার ছাড়া যদি অন্য স্বর বিসর্গের পরে থাকে, অত যুক্ত এবং, তাহলে এখানে দেখো অকার ছাড়া অন্য স্বর আছে, কোন স্বরটা আছে না এ আছে, তখন কি হবে এই পূর্বের বিসর্গটা লোপ পাবে, তখন কি হবে অতএব। ঠিক আছে, পূর্বের বিসর্গটা লুপ্ত হয়ে যাবে। এরপর দেখো দন্তস্বয়ে ত, দন্তস্বয়ে থ বা দন্তস্বয়ে প বিসর্গের যদি পরে থাকে তাহলে কি হবে না সেখানে বিসর্গটা লুপ্ত হবে। আবারও বলছি, দন্তস্বয়ে ত, দন্তস্বয়ে থ বা দন্তস্বয়ে প বিসর্গের পরে থাকলে সেখানে বিসর্গটা অনেক সময় কি হয় যে বিসর্গটা কি হলো না লুপ্ত হয়ে গেল। যেমন দেখো একটা উদাহরণ লিখে দিচ্ছি, দেখো দু যুক্ত স্থ সমান কি হবে, বিসর্গটা লুপ্ত হবে, সেখানে হবে দুস্থ। বুঝা গেল? দু যুক্ত স্থ, দুস্থ। আবার যদি থাকে ধরো কোনো কোনো ক্ষেত্রে নি যুক্ত স্পৃহ, নি যুক্ত স্পৃহ, নি যুক্ত দন্তস্বয়ে প হচ্ছে এখানে স্পৃহ, সমান কি হবে বিসর্গটা লুপ্ত হবে নিস্পৃহ। ঠিক আছে, সেখানে হলো নিস্পৃহ। আবার যদি দন্তস্বয়ে ত থাকে, কোন কোন ক্ষেত্রে যদি দন্তস্বয়ে ত থাকে, যেমন নি যুক্ত স্তব্ধ সমান কি হবে না নিস্তব্ধ, সেখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা সেগুলোকে কি করতে পারি না বিসর্গটাকে লুপ্ত করেও লেখা হয়। তাহলে নি যুক্ত স্তব্ধ, নিস্তব্ধ। তোমরা খুব ভালো করে দেখবে বিসর্গ সন্ধিটা পড়বে। আর নিপাতনে সিদ্ধ সন্ধি সেটা হচ্ছে এই সন্ধির কোনো নিয়ম না মেনে, কোনো নিয়ম না মেনে কিছু কিছু ক্ষেত্রে যে সন্ধি হয় সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। এখানেও আছে নিপাতনে সিদ্ধ সন্ধি, দেখো সংস্কৃতে কিছু কিছু আছে, যেমন অহ যুক্ত রাত্র সমান কি হবে, অহ যুক্ত রাত্র সমান অপরাত্র, অপরাত্র।
নিপাতনে মানে নিয়ম বহির্ভূত কিছু কিছু সংস্কৃতে কিছু নিপাতনে সিদ্ধ সন্ধি আছে, যেমন অহরাত্র, অহ যুক্ত নিশি সমান অহনিশি, এরকম আরও আছে অহ যুক্ত অহ সমান অহরহ। এগুলো তোমরা খুব ভালো করে পড়বে। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর সমস্ত ছাত্রীরা তোমাদের বলছি তোমরা ভালো করে এই বিসর্গ সন্ধিটা তৈরি হবে। আজকে এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে পরের অংশ নিয়ে।